নমস্কার, আমুদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আমাদের আমুদরিয়ার স্টুডিওতে এসেছেন লেখিকা সুদীপ্তা সরকার। আজ কথা বলবো তার সাথে এবং আজ জানবো ইকুয়াল অর আনইকুয়াল নিয়ে ওনার মনে কত কথা রয়েছে। প্রথমেই বলি, আপনি কেমন আছেন? ব্যক্তিগতভাবে যদি বলতে চাই তাহলে ভালোই আছি, ভালো মন্দ মিশিয়ে বেশ আছি। আচ্ছা, কিন্তু লেখালেখি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, সব কিছু নিয়ে বেশ ভালোই আছি। কিন্তু এখনকার ভালো লাগাটা শুধু যদি আমার ব্যক্তিগত বলি তবে এটা বলা যেতে পারে, কিন্তু শুধুমাত্র তো এটুকুই নয়। আমরা সামাজিকভাবে, যেহেতু আমরা সামাজিক জীব এবং সমাজ সচেতন নাগরিক হিসাবেই মনে করি নিজেকে, তো সেই জন্যই বলতে চাই যে আজকাল যে সমস্ত ঘটনাগুলো আকছার আমরা টিভির পর্দায়, নিউজ পেপারে যেসব ঘটনাগুলো দেখছি, পর্যায়ক্রমে চলছে একের পর এক ঘটনা, যেগুলোর কোনো সুরাহা হচ্ছে না, যেগুলো হয়েই চলেছে, বন্ধও হচ্ছে না, যত দিন যাচ্ছে তত আরো বেড়েই চলেছে। একেবারে এসব দেখে খুব ভালো আছি এটা বলতে পারছি না। একদমই তাই। একটু ছোটবেলায় যাই, আপনার ছোটবেলাটা কেমন কেটেছে? এক কথায় বলতে গেলে ভীষণ ভালো। আসলে আমরা তো বিশ্বায়নের আগের পৃথিবীটাকে দেখেছি। সেই সময় শৈশবটা খুব সুন্দর ছিল। খেলাধুলো, মানে আমাদের যে পাড়াটা ছিল আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। আপনি কোথায় বড় হয়েছেন? আমি শিলিগুড়িতেই বড় হয়েছি। আচ্ছা। পাড়া বলতে সেরকম ভাবে আলাদাভাবে আমরা কোনো ফ্যামিলির বাইরে কিছু মনে করতাম না। সবাই আমাদের খুবই আপন ছিল। আর সকালে স্কুলে যাওয়ার আগে, স্কুল থেকে ফিরে সব বাচ্চাদের সঙ্গে খেলা, মানে আমার সমবয়সী কি আমার থেকে বড়, ছেলে মেয়ে নির্বিশেষে সবার সঙ্গে খেলাধুলো এসব চলতই। আর বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো, যেমন ধরো পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, নজরুল জয়ন্তী, ঝুলন পূর্ণিমা, ঝুলন খেলা, এই সমস্ত নিয়েই আমাদের ছোটবেলাটা ছিল। বলতে পারো শৈশবের উদযাপন। একদমই তাই। এই যে ছোটবেলা, এই ছোটবেলাটাকে যদি বলা হয়, আপনি কি বলবেন? ছেলেবেলা বলবেন না মেয়েবেলা বলবেন? দেখো, মেয়েবেলা শব্দটা আমি খুব পছন্দ করি। আমার খুব ভালো লাগে একটা শব্দ, বিশেষ করে তাসলিমা নাসরিন যখন ব্যবহার করেছিলেন শব্দটাকে, তারপর থেকেই যেন মেয়েবেলা বলতে খুব ভালো লাগে। কিন্তু ছেলেবেলা, এই যে নস্টালজিক শব্দটা, এটাও আমার খুব প্রিয় একটি শব্দ। যেহেতু ছোটবেলাটা খুব ভালো কেটেছে, যেটাকে আমি শৈশবের উদযাপন বললাম, এখন যেটা একেবারেই হয় না, তো মেয়েবেলা খুব প্রিয় শব্দ আমার। আমি আমার লেখায় অনেক সময় এটা ইউজ করে থাকি এবং বলার সময় বলতে খুব ভালো লাগে। একদম মেয়েবেলাটাই কেটেছে শব্দটা বলতে খুব ভালো লাগে, উচ্চারণ করতে খুব ভালো লাগে। একদম একদম। আচ্ছা, মেয়ে মানেই কিন্তু একটা না বিধিগণ্ডি বাঁধা। কখনো কখনো গিয়ে, কখনো না, প্রায় শোনা হয় যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো এই ধরনের কি কি বিধি নিষেধের সম্মুখে আপনি পড়েছেন? দেখো, ছেলেবেলাটা কিন্তু আমার একরকম অবাধই ছিল। সেখানে পারিবারিকভাবে কোনো বিধি নিষেধ আমার উপরে আরোপ করা হয়নি। কিন্তু সেই সময় সামাজিক যে পরিস্থিতি, তাতে কি হয়েছিল, তাতে আমাদের ভেতরে আমরা রপ্ত করে নিয়েছিলাম কিছু কিছু অভ্যেস, যেগুলো আমাদের কেউ কখনো শিখিয়ে দেয়নি বা জোর করে আরোপও করেনি। আমাদের এটা করাটা ভালো দেখায় না, বা এটা করা শোভন হবে না, এরকম কিছু কিছু বিধিনিষেধ তো নিজেদের মধ্যে নিজেরাই চাপিয়ে নিয়েছিলাম। উদাহরণ যদি একটু দেন। যেমন কলেজে পড়ার সময় সব বন্ধুরা, সেই সময় তো অনেকটা দিন আগের কথা আমি বলছি, তো সেই সময় সবাই মিলে হই হই করে সিনেমা দেখা, এ তো এখন কমন হয়ে গেছে। এটা নিয়ে কেউ আর ভাবেও না সেভাবে। কিন্তু সেটাতেও যেন পাড়ার কেউ দেখে ফেললো কি, সেটা নিয়ে একটা সমালোচনার সম্মুখীন হলাম। এসব নিয়ে একটু ভাবনা তো ছিলই। তাছাড়া
একটু রেস্ট্রিক্টেড হয়ে চলেছি সব সময়, কিন্তু সেটা যে কেউ আরোপ করে দিয়েছে আমার উপরে সেটা নয়, নিজের থেকেই সেটা নিজের এসেছে। থেকে এটা তার মানে হয়তো এটা বলাই এটা একটা যায়, সামাজিক চাপও বলা যেতে পারে। হ্যাঁ একদমই তাই, এটাই বলতে চাচ্ছিলাম। তার মানে সেটা বলাই যায় যে এটা একেবারে পরিবার সূত্রে মানে ধরে ধরে আসছে। মানে নিশ্চয়ই আমরা বড়দের দেখে শিখি, হ্যাঁ, হ্যাঁ, তো একদম, সেক্ষেত্রে একদম। আমরা যখন বড়দেরকে দেখছি যে তারা এরকম বিধিনিষেধের মধ্য দিয়ে নিজেদেরকে বাড়িয়ে তুলছে, হ্যাঁ, হ্যাঁ। তখন সেই জিনিসটা তাহলে চলেই আসে। হ্যাঁ, নিজের মধ্যেও সেটা চলে আসে। একদমই তাই। আচ্ছা, ছোট থেকে যৌবন বেলা কিছু শুনেছেন? যৌবন বেলা এই টার্মটা কখনো শুনেছেন ছোট থেকে? হ্যাঁ, শুনেছি। যৌবন যৌবন বেলা শব্দটা শুনেছি। নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হয়েছে কখনো? মানে একটু পরিষ্কার করে বলো। ছোটবেলা থেকেই মেয়েদের কিন্তু একটা পোশাকের ব্যাপার থাকে, বা বড় হয়ে যাওয়ার পরেও, বিয়ের পরেও। তো এই পোশাক বিধি আপনার জন্য কিছু ছিল কি? সেটা ছোটবেলায় হোক বা এখন আপনি বড় হয়ে গেছেন মহিলা, তো সেক্ষেত্রে এখনো নিজের খুশি মতো পোশাক পরতে পারেন, নাকি কখনো বাধা আসে যে না এটা পরো না, এখানে যাচ্ছ এটা পরো না, এই ধরনের বাধাগুলো কি আসে? দেখো, আমি তো প্রথমেই বলেছি যে ছোটবেলা থেকে সেরকম কোনো বিধিনিষেধ আমার উপর আরোপ করা হয়নি। নিজেই কিছু কিছু ব্যাপার বুঝে গেছিলাম যে আমার এটা করতে হবে না, আমি এটা করব না, হ্যাঁ, কি সমালোচিত হব ইত্যাদি ইত্যাদি। তো পোশাকের ক্ষেত্রে আমি বলি সেটা একদম ডিফারেন্ট ব্যাপার আমার জন্য, কারণ আমি সাধারণত রুচিশীল পোশাক পরতেই ভালোবাসি। একদম। আর আমি মনে করি যে পোশাক যে ক্যারি করতে পারবে সেটাই তার জন্য ভালো। আমি একটা পোশাক আমার পছন্দ বলে পরে নিলাম, অথচ আমি সেটা ক্যারি করতে পারছি না, আমি অস্বস্তিতে পড়ছি, তো আমার মনে হয় সেটাতে আমাকে ভালো লাগবে না। তাছাড়া এমনি যে আমি এ পোশাক পরবো না, ও পোশাক পরবো না, এরকম কোনো বাধ্যবাধকতা আমার ক্ষেত্রে নেই। আমি এটাই পছন্দ করি যেটাতে আমাকে ভালো লাগবে, যে পোশাক পরলে আমি স্বচ্ছন্দ। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, আপনি যখন মনে করুন আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে পুজো বাড়িতে যাচ্ছেন, এবার আপনার সেদিন শাড়ি পরতে একেবারেই ভালো লাগছে না, তা আপনি একটা সালোয়ার কামিজ পরে নিলেন, সেক্ষেত্রে কখনো কি আপনাকে বাধা দেওয়া হয়েছে? না, একদম না, একদম সেরকম বাধার সম্মুখীন আমি হইনি। একদম। কিন্তু সমাজের কিন্তু প্রায় অনেক জায়গায় এখনো এই জিনিসটা হয়ে থাকে যে তুমি এখন আমার সাথে এসেছো, বিশেষ করে যারা নববধূ থাকে তারা কিন্তু অনেকেই, ধরুন আমি ধরে নিচ্ছি যে একজন বাঙালি নন বেঙ্গলিকে বিয়ে করলো, তারপরে সেক্ষেত্রে কি হয়, নন বেঙ্গলি শাড়িতে কমফোর্ট না, তারপরেও তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? একদমই উচিত না। আমি তো প্রথমেই বললাম যে যে পোশাকে কমফোর্টেবল হবে তার সেটাই পরা উচিত, এবং অন্য কারো উচিত নয় সেই পোশাকের জন্য একটা বিধিনিষেধ তার উপর আরোপ করে দেওয়া, তুমি এটা পরতে পারবে না, তুমি ওটা পরতে পারবে না, এটা বলা। আমি এটা সমর্থন করি না একেবারেই। আচ্ছা, আমরা যে সোসাইটিতে বসবাস করি বা আপনি যে সোসাইটিতে আছেন, সেখানে মেয়েরা কি পুরুষের সমমর্যাদা পায়? আপনার কি মনে হয়, কেন এমন মনে হয়, না কেন? একেবারেই সমমর্যাদা পায় না। আমি এ ব্যাপারে তোমাকে একটু আগের থেকে বলি, অর্থাৎ ইতিহাসের কথা কিছু বলি। একদম। সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার যুগে আমাদের সমাজটা কিন্তু, মানে আমাদের সমাজ না, সেই সময় সমাজটা কিন্তু মাতৃতান্ত্রিক ছিল। একদম। মেয়েরাই সব কিছু ঠিক করত। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখতে পাই আর্যদের যে সমাজ ব্যবস্থাটা ছিল, সেই সমাজ ব্যবস্থাটায় তারা কি করেছিল, একটা কর্ম বিভাজনের সৃষ্টি করেছিল। অর্থাৎ যেহেতু শারীরিকভাবে ছেলেরা শক্তিশালী মেয়েদের চাইতে, তো সেরকম কিছু কাজ যেগুলো ছেলেরা, চাষাবাদ বলো, বাইরের কাজকর্ম বলো, সেগুলো ছেলেরা করবে, ঘরের কাজ মেয়েরা করবে, হালকা কাজ মেয়েরা করবে। এই কর্মবিভাজনের সূত্রে চলে আসে কিছুটা ওই পরাধীনতার, মেয়েদের পরাধীনতার ব্যাপারটা মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয় কিছু কিছু ব্যাপার। তো সেই যুগ থেকে আজকে অবধি আবহমান কাল যুগ ধরে এই ব্যাপারটা চলেই আসছে যে মেয়েরা এটা করতে পারবে না, মেয়েরা ওটা করতে পারবে না, মেয়েদের উপরে কিছু আচরণবিধি বলো বা কিছু বিধিনিষেধ বলো, সেগুলো সব চাপিয়ে দেওয়া হয়। এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। আর আজকে তো আরোই নয়,
কারণ আজকে মেয়েরা প্লেন চালাচ্ছে, আজকে মেয়েরা কি না করছে, আর্মিতেও মেয়েরা আছে, কি না করছে মেয়েরা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যুগটা পাল্টে গেছে, আমরা বিশ্বায়নের পৃথিবীতে বসবাস করছি, এত উন্নত হয়েছে সব দিক থেকে, সেই জায়গায় মেয়েদের এই অবস্থাটা একেবারেই মেনে নেওয়া যায় না একদম। আর গ্রামের ক্ষেত্রে তো আরোই বেশি, আমরা শহরে এতটা বেশি দেখতে পাই না হয়তো, যে মেয়েদের এই নির্যাতন, মেয়েদের এই চাপিয়ে দেওয়া মেয়েদের উপরে এইসব ব্যাপার, বিধিনিষেধগুলো, কিন্তু গ্রামে তো প্রত্যন্ত গ্রামগুলোতে যদি আমরা দেখতে পাই, তো সেখানে তো সাংঘাতিকভাবে মেয়েরা নির্যাতিত। একদমই তাই। মেয়েরা তো সমমর্যাদা পাচ্ছেই না। আজকের সমাজের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে দাঁড়িয়েও আজকে মেয়েরা সমমর্যাদা পাচ্ছে না। এটা খুব লজ্জার, এটা আমাদের প্রত্যেকের কাছে খুব লজ্জার বিষয় যে মেয়েরা সমমর্যাদা পাচ্ছে না, এবং যে সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে এবং উত্তরোত্তর বেড়েই চলেছে বলা যায়। একটা ঘটনা আমরা যখন দেখতে পাচ্ছি টিভিতে বা নিউজ পেপারে, একটা ঘটনার বিবরণ আমরা পড়ছি বা দেখছি, তার পরেক্ষণেই সেই ঘটনাটা কোনো সুরাহা, কোনো নিষ্পত্তি তো হচ্ছেই না, তার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা হয়ে যাচ্ছে। এটা তো কখনো কাম্য হতে পারে না। আমার মনে হয় এটা একটা সিস্টেম বা পরিকাঠামোর একটা গণ্ডগোল, যার ফলে এইরকম হয়তো একটা আমূল পরিবর্তন আসা দরকার, এবং সেটা তো আর হট করে সম্ভব নয়। এই সচেতনতা সবার মধ্যে, পুরুষ নারী নির্বিশেষে সবার মধ্যে তৈরি হলে তবেই সেটা সম্ভব। এখন সেটা দেখার যে কত দিনে সেটা হয়, আদেও হবে কিনা। একদমই তাই। আর একটা পরিবার থেকেই সেটা সম্ভব। একদম একদম, পরিবার থেকেই, মানে একজন মা যখন সন্তানকে বড় করে তোলেন, সেখান থেকেই শুরু হওয়া দরকার ব্যাপারটা। সেই শিক্ষাটা সেখান থেকেই শুরু হওয়া দরকার, যে একজন মেয়েকে যে সম্মান করা, সম্ভ্রমের চোখে দেখা, সেটা একজন মাই তার শিশুকে প্রথম শেখাবে, সেইভাবেই শুরু হয়। তো এই অ্যাওয়ারনেসটা কতদিনে আমাদের সমাজে আনতে পারবে সমাজ, সেটাই দেখার। হ্যাঁ, আপনার জীবনে আপনি জনসমক্ষে কতবার প্রতিবাদী হয়েছেন, কি বিষয়ে দু একটা কথা যদি এই বিষয়ে বলেন। দেখো, ছোটবেলা থেকে অনেক ঘটনা আমি এরকম দেখে এসেছি। এই যেমন বললাম একটু আগে, খবরের কাগজে বা টিভির নিউজ চ্যানেলে দেখছি, তো মনটা তো সবসময় প্রতিবাদী হয়ে ওঠে। মনে হয় প্রতিবাদ করি, মনে হয় গর্জে উঠি, কিন্তু সবসময় পরিস্থিতি সেরকমভাবে থাকে না, অনুকূল থাকে না, সময় সুযোগ কোনো কিছু হয়ে ওঠে না। কিন্তু এই জাস্ট কিছুদিন আগে অভয়াকাণ্ডে যখন সারা পৃথিবী উত্তাল হয়েছিল, সমস্ত মেয়েরা রাত দখলের লড়াইয়ে নেমেছিল, সেই সময় আমিও তাদের সঙ্গে ছিলাম। এবং আজকে কিছুটা সেই আন্দোলন থিতিয়ে গেলেও সেই আন্দোলন তো চলছে, এবং সম্পূর্ণভাবে সেই আন্দোলনের সঙ্গে এখনো আছি। একদমই তাই। এবারে একটু এই ইকুয়াল আর আনইকুয়ালের যে আমাদের মূল বিষয়, সেটা থেকে সরে এসে বলি, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার হাজব্যান্ড আছে, আমার মেয়ে আছে, আমার মা আছেন, আমি। বাহ, ভীষণ ভালো। আপনার সারাদিনের রুটিন কি, কি কি করেন আপনি সারাদিন? যেহেতু আমি বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত নই, আমি ঘরে নানান রকম কাজের সঙ্গে যুক্ত আছি, মানে কাজ করি আর কি। সেটা আমার প্যাশন বলতে পারো, আমার রান্না আমি করতে খুব ভালোবাসি, এবং আমার আত্মীয় স্বজন, বন্ধু, তাদেরকে খাওয়াতে ভালোবাসি। একদিন আমিও যাবো। হ্যাঁ, নিশ্চয়ই। একদম। আপনি কত ঘন্টা কাজ করেন? শুধু তাই নয়, আমি তাছাড়াও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো, যেমন ধরো ঘর সাজানো, বাগান করা, এগুলো আমার প্যাশন। আর বাকি সময় পড়তে খুব ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, কি না সবকিছু। একদমই তাই। তা সবটা মিলিয়ে আপনার কি মনে হয় আপনি কত ঘন্টা কাজ করেন? দেখো, সেরকম বাধা ধরা যে হিসেব করে আমি এত ঘন্টা কাজ করব বা এত ঘন্টা কাজ করি, সেরকম কোনো ব্যাপার নেই। রাতে ঘুম আর দুপুরে একটু বিশ্রাম বাদ দিয়ে সব সময়টা আমি কাজে থাকতেই ভালোবাসি, সে বিভিন্ন রকমের কাজ। আপনার
শখ কি রয়েছে, মানে যেটা হবি বলি আমরা? হবি বাগান করা মনে হয়। হ্যাঁ, বাগান করা, কথার পড়াশুনো। আমি গল্প উপন্যাস পড়তে খুব ভালোবাসি, কবিতা প্রবন্ধ পড়ি, কিন্তু গল্প উপন্যাস পড়তেই বেশি ভালোবাসি। কখন করেন আপনি পড়াশুনো? সেটা সব কাজের শেষে রাতেই সাধারণত হয় আর কি। একদম ফ্রি হয়ে তারপরে। একদম। এবারে কিছু শব্দ বলি। মেয়ে ছেলে, এই শব্দটি শুনলে আপনার কেমন প্রতিক্রিয়া হয়? একদম খুব বাজে একটি শব্দ বলে আমার মনে হয় শব্দটা। যদিও কেউ কেউ সচেতনভাবে এটা ব্যবহার করেন না, অনেকে এই শব্দটা ব্যবহার করেন, কিন্তু খুব একটা যে সচেতনভাবে উনি সেটা ইউজ করছেন কথার মাঝখানে তা হয়তো নয়। কিন্তু এই শব্দটা আমি একেবারেই পছন্দ করি না, একদম শব্দটা অশ্রাব্য বলেই আমার মনে হয়। একেবারেই তাই। আপনার নিজেকে, আপনাকে কতবার কেউ মেয়ে ছেলে বলেছেন, নাকি এখনো কেউ বলেনি, নিজের কানে শোনা হয়নি? না, সেভাবে আমার মনে পড়ছে না। আচ্ছা। অথবা বললেও ওই যে বললাম যে পেছনে। কেউ হয়তো সচেতনভাবে সেটা ইউজ করেননি। একেবারে। নারী স্বাধীনতা বলতে আপনি কি উপলব্ধি করেন? দেখো, নারী স্বাধীনতা শব্দটা খুব গোলমেলে এখন অন্তত। নারী পুরুষ আলাদা আলাদা, যেমন সত্তা তো আছেই, নারী সত্তা পুরুষ সত্তা আলাদা আছেই, কিন্তু এই যে বিভেদটা, ভেদাভেদটা, এটাতেই আমার ভীষণ আপত্তি। এটা আমি একেবারেই পছন্দ করি না। তবে আমি যেটা মনে করি, এখন সেটা আমার ইচ্ছে অনুসারে বা আমার পছন্দ অনুসারে সবসময় তো সেটা হবে না। এখন ওই যে বললাম, সামাজিক পরিকাঠামো যেরকম, সেই অনুসারে আবহমান কাল ধরে চলে আসছে যে নারীদের নির্যাতন বা নারীদের ছোট করে দেখা, সেসব তো আছেই। কিন্তু সেসব থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় অর্থনৈতিকভাবে মেয়েদের স্বাধীন হওয়া ভীষণ প্রয়োজন। আর শুধু তাই নয়, নিজস্ব আইডেন্টিটি তৈরি করা। প্রতিটা মেয়ের উচিত নিজের মতন করে নিজের ভালোবাসার মানে যেখানে তার ভালোবাসার জায়গা, সেটাকেই তার প্যাশন বলো যেটা, সেই প্যাশনটাকেই সে সেটাকে নারিশ করে সেটাকে আরো ভালো করে তুলতে পারে, সেখানে সে প্রতিষ্ঠিত হতে পারে। একেবারে। এবারে বলি, আপনি নিজেকে কতটা স্বাধীন নারী বলে মনে করেন? দেখো, ওই যে আবার সেই আগের কথায় ফিরে যেতে হয় যে ব্যক্তিগতভাবে আমি তো মনে করি আমি একজন স্বাধীন নারী। তবে ওই যে বললাম, ছোট থেকেই আমাদের মধ্যে প্রথিত হয়ে আছে কতগুলো ধ্যান ধারণা, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এর থেকে তো আমি বাইরে নই। আজকালকার মেয়েরা হয়তো কিছুটা বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমাদের সময় ওই যে বললাম, সেগুলো আমার মাকে যেরকম দেখে এসেছি সেরকমই আমিও সেইভাবেই ভেবেছি। তার বাইরে হয়তো অতটা মানে এগিয়ে ভাবতে পারিনি, যার জন্য আমি আর একটা ব্যাপার যেটা, সেটা খুব একটা জনসম্মুখে সবসময় আমাকে যেতে হয় না। তার জন্য হয়তো আমাকে সেরমভাবে এরকম বিপদের সম্মুখীন বলো বা এরকম নির্যাতনের সম্মুখীন হতে হয়নি। তাই হয়তো আমার আজকে মনে হচ্ছে যে আমি নিজেকে স্বাধীন নারী বলেই মনে করি। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে, কথা বলে। এই আমাদের আমোদরিয়া নিউজের যে নতুন যাত্রা শুরু করেছে, ইকুয়াল অর আনইকুয়াল, একেবারে এটাতে এখানে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা অনুষ্ঠান, একটা অভিনব প্রচেষ্টা। এগিয়ে যাক আমোদরিয়া নিউজ, এগিয়ে যাক তোমাদের এই অনুষ্ঠান, ফলে ফুলে ভরে উঠুক এই প্রার্থনা করি। একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতটা ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন। এবং অবশ্যই আপনারা চোখ রাখুন আমাদের আমোদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে ঠিক দুপুর 3টে। এখন তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে, আরো টুইস্ট আসতে চলেছে। ধন্যবাদ।
আসছে হাতি ও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.